ব্র্যান্ড বিল্ডিং কথাটা শুনলেই কেমন যেন ভারী মনে হয়, তাই না? কিন্তু কিছু ব্র্যান্ড কিভাবে আমাদের জীবনের অংশ হয়ে যায় আর কিছু হারিয়ে যায়, চলুন এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝি 5 মিনিটেরও কম সময়। তো কি থাকছে আজকের আলোচনায়? প্রথমে আমরা জানব ব্র্যান্ড আসলে কি, শুধু একটা লোগো? একদমই না। এরপর দেখব ব্র্যান্ড তৈরির দুটো মূল নকশা। তারপর ডুব দেব ব্র্যান্ডের একেবারে কোর বা ভিত্তিমূলে। সেখান থেকে দেখব কিভাবে স্ট্র্যাটেজি থেকে কাস্টমার এক্সপিরিয়েন্স তৈরি হয়। আর হ্যাঁ, শেষে থাকছে আমাদের দেশেরই কিছু সফল ব্র্যান্ডের গল্প। সব শেষে ব্র্যান্ডের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবনা। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আর শুরুতেই একটা খুব সাধারণ ভুল ধারণা ভাঙা দরকার। ব্র্যান্ড মানে কি শুধু একটা সুন্দর লোগো বা একটা ক্যাচি নাম? আচ্ছা, প্রশ্নটা সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু অনেক অনেক গভীর। আর সেটাই আমরা এখন দেখব। ব্যাপারটা আসলে মোটেও কোনো দৃশ্যমান জিনিস নিয়ে নয়। ব্র্যান্ড হলো একটা গভীর অনুভূতি যা একজন গ্রাহকের মনে তৈরি হয়, ঠিক একটা ফিলিংসের মতো। এক কথায় বললে ব্র্যান্ড হলো একটা কোম্পানির সবচেয়ে দামি কিন্তু অদৃশ্য একটা সম্পদ। আর এই সম্পদটা তৈরি হয় কাস্টমারের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। ওই যে বললাম অনুভূতি, সেটাই কিন্তু দিনের শেষে একটা ব্যবসার আসল ভ্যালু তৈরি করে। প্রশ্ন হলো, এই শক্তিশালী অনুভূতিটা তৈরি হয় কিভাবে? এর জন্য কিন্তু কিছু পরীক্ষিত নকশা বা ব্লুপ্রিন্ট আছে। চলুন সেরকমই দুটো ফাউন্ডেশনাল মডেল দেখে নিই, যা দিয়ে বড় বড় ব্র্যান্ডগুলো তৈরি হয়েছে। ব্র্যান্ড তৈরির দুনিয়ায় মূলত দুটো বড় চিন্তাধারা আছে। একপাশে আছেন কেলার, যার ফোকাস হল কাস্টমারের সাইকোলজি, মানে তার মনের ভেতরে ব্র্যান্ডকে গেঁথে দেওয়া। আর অন্যদিকে আছেন আকার, যিনি জোর দেন ব্যবসার বাস্তব সম্পদ আর কৌশলগত সুবিধার উপর। কেলারের মডেলটা একটা পিরামিডের মতো। একেবারে নিচের ধাপে থাকে পরিচয়, মানে মানুষ ব্র্যান্ডটাকে চেনে কিনা। এরপর আসে এর অর্থ, ব্র্যান্ডটা কি করে, এর উদ্দেশ্য কি। তার উপরে ধাপে আসে রেসপন্স বা প্রতিক্রিয়া, মানুষ ব্র্যান্ডটা নিয়ে পজিটিভ কিছু ভাবে কিনা। আর একদম চূড়ায় থাকে রেজোনেন্স, যেখানে কাস্টমারের সাথে ব্র্যান্ডের একটা গভীর, প্রায় আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। এবার যদি আকারের মডেলটা দেখি, এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা লয়্যালটির মতো বিষয় তো আছেই, কিন্তু সাথে উনি যোগ করেছেন কিছু বাস্তব বা ট্যাঞ্জিবল সম্পদ। যেমন ধরুন কোম্পানির কোনো পেটেন্ট, ট্রেডমার্ক বা এমন একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যা আর কারণে। এগুলো কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক বড় একটা শক্তি। তো আমরা মডেলগুলো দেখলাম, কিন্তু যে কোনো ব্র্যান্ড তৈরির কাজটা শুরু হয় বাইরে থেকে না, ভেতর থেকে। একটা ব্র্যান্ডের আসল পরিচয় তার আত্মা বা সোলকে আগে খুঁজে বের করতে হয়। আর এই আত্মা খুঁজে বের করার জন্য নিজেকে 3টে সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন করতে হয়। প্রথমত, উদ্দেশ্য কি? মানে শুধু টাকা কামানো ছাড়া এই ব্র্যান্ডটার পৃথিবীতে আসার কারণ কি? দ্বিতীয়ত, এর মূলমন্ত্র কি? মানে 3-4টে শব্দে ব্র্যান্ডটার মূল এসেন্সটা কি? আর সবশেষে এর পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কেমন? ব্র্যান্ডটা যদি একটা মানুষ হতো, সে কেমন হতো? বেশ, ব্র্যান্ডের আত্মা তো খুঁজে পাওয়া গেল। এখন এই ভেতরের দর্শনটাকে বাইরের পৃথিবীতে, মানে কাস্টমারের অভিজ্ঞতায় জীবন্ত করে তোলার পালা। দেখা যাক সেটা কিভাবে হয়। স্ট্র্যাটেজিক পজিশনিংয়ের মূল লক্ষ্যটাই হল হাজারটা ব্র্যান্ডের ভিড়ে কাস্টমারের মনের মধ্যে নিজের জন্য একটা আলাদা, ইউনিক আর মূল্যবান জায়গা দখল করা। অনেকটা দাবা খেলার মতো, সঠিক চাল দিয়ে সঠিক ঘরটা দখল করতে হবে। আর এই জায়গাটা তৈরি হয় একটা লম্বা জার্নির মাধ্যমে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টাচ পয়েন্ট, মানে একজন কাস্টমার কেনার আগে, যেমন বিজ্ঞাপনে, কেনার সময়, যেমন দোকানে বা ওয়েবসাইটে, আর কেনার পরেও, যেমন কাস্টমার সার্ভিসে, প্রতিটা মুহূর্তে যেন একই ব্র্যান্ড এক্সপিরিয়েন্স পায়। এক চুলন এদিক ওদিক হওয়া চলবে না। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন দেখি আমাদের নিজেদের দেশের কিছু ব্র্যান্ড কিভাবে এই নীতিগুলো কাজে লাগিয়ে সফল হয়েছে। একদম বাস্তব উদাহরণ। প্রথমেই আসা যাক বিকাশের কথায়। টাকা পাছাও না বলে আমরা যখন বলি বিকাশ করো, তখনই বোঝা যায় ব্র্যান্ডটা আমাদের জীবনে ঠিক কতটা মিশে গেছে। আর ঠিক এই ঘটনাটাকেই কেলা তার পিরামিডের সর্বোচ্চ স্তর বলেছেন রেজোনেন্স। যখন একটা ব্র্যান্ডের নাম একটা ক্রিয়াপদ বা ভার্বে পরিণত হয়, বুঝতে হবে ব্র্যান্ড বিল্ডিংয়ের সবচেয়ে কঠিন ধাপটা পার করা হয়ে গেছে। এটা ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ অর্জন। এখানে সংক্ষেপে 3টা কেস স্টাডি দেওয়া আছে। দেখুন, বিকাশ কেলারের রেজোনেন্স লেভেলে পৌঁছে গেছে। আরং তার কোয়ালিটি দিয়ে আকারের মডেলকে কাজে লাগিয়েছে, তাই তাদের প্রিমিয়াম প্রাইস দিতেও আমাদের দ্বিধা হয় না। আর প্রাণ-আরএফএল, তাদের মূল শক্তি হল আকারের অ্যাসেট মডেলের মতো এক বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যা দিয়ে তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি নিয়ে যেতে পারি? একটা দীর্ঘস্থায়ী ব্র্যান্ড বানানোর জন্য শেষ কথাটা কি?
সবচেয়ে জরুরি যে কথাগুলো মনে রাখতে হবে, ব্র্যান্ড মানে শুধু লোগো নয়, এটা একটা পারসেপশন বা অনুভূতি। যে কোনো ব্র্যান্ডের স্ট্র্যাটেজি শুরু হয় একটা পরিষ্কার উদ্দেশ্য দিয়ে। কাস্টমারের সাথে প্রত্যেকটা টাচ পয়েন্টে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রাখাটা মাস্ট। আর হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলো সবসময় মানুষের কোনো না কোনো মৌলিক সমস্যার সমাধান করে। সব শেষে একটা প্রশ্ন সবার জন্য। একটু ভেবে দেখুন তো, আপনাদের প্রিয় ব্র্যান্ডটা বা নিজেদের ব্যবসার ব্র্যান্ডটা একজন কাস্টমারের মনে ঠিক কী অনুভূতি তৈরি করে? উত্তরটা খুঁজে পেলেই কিন্তু ব্র্যান্ড বিল্ডিংয়ের অর্ধেক কাজ হয়ে যায়।